Welcome to Holistic Health and Cure. Determine and be confident to be healthy and recovery from illnesses. Enrich yourself with proper and very scientific foresight health content here. Health content made for public health betterment by Dr. MD Ali Sheikh, MBBS MD, WBUHS, PGT. আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমাদের আসফা ট্রাস্টের অধীনস্থ আশিফা একাডেমিক ইনস্টিটিউটের আহ্বানে আমাদের বিগত 3টে ব্যাচের প্রায় 100টা স্টুডেন্ট, নতুন ব্যাচের কিছু স্টুডেন্ট সবাই উপস্থিত হয়েছেন। তার জন্য সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ প্রশংসা এই জন্য যে বেশি দিন নয়, 10 বছর আগেও যে বিষয়টা নিয়ে আমাদের সম্পর্কে একদমই জ্ঞানই ছিল না। 10 বছর আগে যে বিষয় সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান, আলোচনা, সমালোচনা ছিল না, যেটা আমাদের অবগতির বাইরে ছিল, সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। যারা জেনেছি তারা সেটা সম্পর্কে আরও আগ্রহী হয়েছি, জানার চেষ্টা করেছি এবং সেগুলো নিয়ে কীভাবে মানুষের সামনে আরও বিস্তারিতভাবে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা যায়, উপস্থাপন করা যায়, তার মাধ্যমে মানুষকে উপকার করা যায়, সেবা করা যায়, সেই সম্পর্কে আমরা সজাগ হয়েছি। এমন মানসিকতা যারা লালন করেন, মনের মধ্যে পোষণ করেন, তারাই আমরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি। তার জন্য আবারও এই সমাজে অনেক লোক আছে, তার মধ্যে এই গুটি কয়েক যারা আমরা এই ইচ্ছাই বা এই মানসিকতায় পুষ্ট হয়েছি, যেটা আল্লাহর দান বা আল্লাহর অনুগ্রহ। যখনই আমরা কোনো জ্ঞান অর্জন করি, সেটা আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব হয় না। পৃথিবীতে জ্ঞানের অভাব নেই, চারিপাশে জ্ঞান ছড়িয়ে আছে। সেই জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি হওয়া সবার পক্ষে সম্ভব না যদি আল্লাহর অনুগ্রহ না থাকে। তো সেই বিষয়ে আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ রয়েছে বলে সকলে বলে আমরা একবার আলহামদুলিল্লাহ বলি। তো আজকে আমাদের প্রোগ্রাম একসঙ্গে অনেকগুলো কনসাইজ করা হয়েছে। নিউ স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য আজকে শুধু ইন্ট্রোডাকশন থাকবে। নেক্সট থেকে আমরা ক্লাস শুরু করব। তো আমি বলে দিই একটু টাইমটা। ওয়ার্কশপ এখন ওয়েলকাম মেসেজটা আমি দিচ্ছি সকলকে, আমাদের পক্ষ থেকে, আশিফা ট্রাস্টের পক্ষ থেকে, আশিফা একাডেমিক ইনস্টিটিউটের পক্ষ থেকে, যে সকলকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং ভালোবাসা ও শুভেচ্ছা। সকলে আমাদের কাছে উপস্থিত হয়ে, আমাদের এইখানে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামটাকে সফল করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ এবং আবারও ধন্যবাদ। এবং আমি জানতে চাইছি আপনাদের মতামত, যে আপনারা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আপনারা কেমন অনুভব করছেন? ভালো, খারাপ, খুব ভালো, মাঝামাঝি, কোনটা? যাক আলহামদুলিল্লাহ। তো আমাদের যারা পুরনো স্টুডেন্ট রয়েছেন, যেগুলো আছেন আমাদের, তাদের মধ্যে আমি যারা আফতাবকে দেখতে পাচ্ছি না, রেজাউলকে দেখতে, বাকি সবাই মোটামুটি আছে নাকি? শহীদুল্লাহ ভাই এসছে, আর আপনার মিসেস কই? আসেনি? যারা আছেন তাদের কাছ থেকে 5 মিনিট করে কিছু কথা শুনতে চাই। তারা কে কী করছেন, তারা কতটা বেনিফিটেড হয়েছেন, বা তারা হিজামাটাকে কীভাবে নিচ্ছেন, মানুষের মধ্যে কীভাবে কনসাসনেস ডেভেলপ করছেন, কনভিন্স কীভাবে করছেন, কাউন্সেলিং কীভাবে করছেন, সংক্ষিপ্ত আকারে যা শিখেছেন সেগুলো কীভাবে অ্যাপ্লাই করছেন, তার ফিডব্যাক কীরকম পাচ্ছেন। আমি একে একে ইউসুফ দিয়ে শুরু করব। পরপর 2-5 মিনিট যে যা পারবে বলবে। এগুলো বলার পরে আমরা ফোরামটা ডেভেলপ করে নেব। তো ইউসুফ, তুমি একটু বলো। আমাদের এটা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, অ্যাকাডেমিক্যালি ভালো ছিল এবং নিজে হোমিওপ্যাথি প্র্যাকটিশনার। কোথায় বাড়ি জানো? খিদিরপুর। এবার তুমি একটু বলো ফিডব্যাকটা। এখানে এসো, তুমি এখানে এসো। আসসালামু আলাইকুম। আমার নাম ইউসুফ মণ্ডল, বাড়ি আমার খিদিরপুর, থানা হরিহরপাড়া। আমি ফেসবুকের মাধ্যমে ডক্টর ইয়ার আলী সাহেবকে আমি দেখতে পাই। তিনি বিভিন্ন সময় হেজামার বিষয়গুলো ফেসবুকে উপস্থাপন করেছিলেন এবং পেশেন্টের তিনি যে বেনিফিট সেগুলোও তিনি দেখিয়েছিলেন। ফলে এই থেকে আমি অনুপ্রাণিত হয়েছিলাম যে কিভাবে শিখতে পারি এটাকে। তো যোগাযোগ করি, স্যারের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম। যোগাযোগ করার ফলে এখানে এসেছি এবং আমি হেজামা ট্রেনিং নিয়েছি। আমি একজন হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স। আমি 14 বছর থেকে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি। তার সাথে সাথেই আমি এই হেজামাটাও করছি। হেজামাটা প্রধানত আমরা যেসব জায়গাতে ব্যথা, বিভিন্ন জয়েন্ট পেন, অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিস এইসব কেসে করে থাকি এবং এর একটা ভালো বেনিফিট আমরা পাই, ব্যথাগুলো যায়। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্যাথি, অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি যেটা যে করে তেনারা সেভাবেই করতে হবে। তার সঙ্গে সঙ্গে হেজামাটা জুড়ে দিলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। প্র্যাকটিশনার্স হিসাবে আমি দেখেছি অনেক কেউ নি পেন হাঁটু ব্যথাতে করে অনেকটাই উপকৃত পাওয়া গেছে। এটাই আমার বলার ছিল। আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমার নাম হচ্ছে নুরউদ্দিন শেখ, আমার বাড়ি আসাম। আমি আসাম থেকে এসে এখানে বেলডাঙ্গা শুরুলিয়া মাদ্রাসাতে পড়াশোনা করতাম। পাশাপাশি আমি যখন আসামে একটা মাদ্রাসায় ওখানে দাওরা হাদিস ক্লিয়ার করেছিলাম, বুখারি পড়েছিলাম, ওখানে আমরা পড়েছিলাম আফজালুদ দাওয়াই বিল হিজামা। হিজামা সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন যে দুনিয়ার মধ্যে যত চিকিৎসা আছে তার মধ্যে থেকে সর্বোত্তম চিকিৎসা। কিন্তু দুঃখের বিষয় হয়েছে যে আমরা যারা ইসলামিক স্কলার আছি তারা এই বস্তুটা মানুষের সামনে তুলে ধরি না। ইসলামের মধ্যে যে ইলমে তিব রয়েছে, ইসলামিক যে চিকিৎসা রয়েছে, এই চিকিৎসাগুলোর থেকে আমরা অনেক দূরে। আমরা যখন লোকের সামনে বক্তব্য রাখি তখন আমরা বলে থাকি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে শুধু সালাত নিয়ে আসছেন, এর সঙ্গে যারা কী কী নিয়ে আসছেন সেটা আমরা দেখি না। তো আমি ডক্টর ইয়ারলি স্যারের প্রতি অনেক খুশি যে যে কাজটা করার কথা ছিল আমাদের আলেম উলামা, আমরা যারা মানে বক্তব্য জগতে আসি কিন্তু তারা আমরা বলি না। আমাদের এই স্যার খুব সুন্দরভাবে একটা ব্যবস্থাপনা আমাদেরকে করিয়ে দিয়েছেন যে এই সুন্নতি চিকিৎসা কেমনে করতে হয় বা এর নিয়মকানুনগুলো। তো আলহামদুলিল্লাহ আমি আসাম থেকে এসে এখানে স্যারের কাছে ট্রেনিং নিয়েছিলাম। আমি খুবই উপকৃত এবং খুশি হয়েছি এবং আমি অনেক চিকিৎসাও দিয়েছি। হিজামা সম্পর্কে চিকিৎসা করেছি, যাদের পেন্সিলে ব্যথা ছিল আলহামদুলিল্লাহ তাদের রেজাল্ট খুবই সুন্দর ছিল। এখন দেখতে পাচ্ছেন যে আমি যে আপনার সম্মুখে দাঁড়িয়ে আছি, আমার যে ফেসটা দেখতে পাচ্ছেন, চেহারাটা আমার এই মুখের মধ্যে অনেক বুড়ন ছিল, অনেকই ছিল। আমি স্যারের সঙ্গে বললাম যে এরকম ব্যাপার, তো স্যার আমাকে হিজামা করতে বললেন। তো হিজামা করার 1 মাস পর আলহামদুলিল্লাহ আমার মুখটা এখন আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো এই যে হিজামার যে একটা রেজাল্ট আমি নিজে পেয়েছি এবং আমি করাচ্ছি, তারাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেজাল্ট দিচ্ছেন। তো আমি বলতে চাই আমরা যারা এখানে আসছি শিখতেছি আরও ভালো করে শিখি এবং আমাদের ফিউচারকে, আমাদের যেগুলো ভবিষ্যৎ আছেন তাদেরকে আমরা শেখানোর জন্য চেষ্টা করাই দিই ইনশাল্লাহ। আমি এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমার বাড়ি হচ্ছে ধুলিয়ান, শামসেরগঞ্জ। আমি গতবারের স্টুডেন্ট, 2য় ব্যাচের। তো আমি মূলত 2010 সালে এইচএস পাস করি। তারপর কলেজে যখন ভর্তি হই তখন আমার মনে হয়েছিল যে আমি চিকিৎসা জগতে আসি। তা আমাদের ওখানে একজন ডাক্তার ছিল, আমি ওখানে থাকতাম, 2-2.5 বছর ট্রেনিং নিয়েছিলাম। তারপর 8-9 বছর আমার চেম্বার ছিল, এখনও আছে। তো তারপর ভাবলাম যে কিছু কিছু অসুখ আছে, দেখছি যে ওষুধ খাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না। তারপর স্যারের সঙ্গে আমাদের ওখানে একটা অসিকুল বলে ছেলে আসেনি মনে হচ্ছে আজকে, তো ওর ফেসবুকে দেখলাম যে হিজামা স্যারের কাছে করেছিল। আমি খুঁজছিলাম যে হিজামাটা কোথাও করা হচ্ছে কিনা। তো আমি স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং শিখেছি। আলহামদুলিল্লাহ স্যারের যে ক্লাসগুলো ছিল, আমি যেখানে ডাক্তারি শিখেছি, ওষুধ, এটা ঠান্ডার ওষুধ, জ্বরের ওষুধ, অমুক ওষুধ, এগুলো শিখেছিলাম। কিন্তু অসুখটা কেন হচ্ছে এবং অসুখটা মানে হলে তার শরীর থেকে কী করে যাবে, এগুলো কিন্তু আমি জানা ছিল না। তো এখানে আলহামদুলিল্লাহ মানে ক্লাসটা খুব ভালোভাবে শিখেছি এবং আমি মূলত হিজামাটা সেপ্টেম্বরের পর থেকে বেশি করেছি। এখন পর্যন্ত 500 মতন হিজামা আমি করেছি। আমি এবং বাসদেবপুরে আমাদের শামসেরগঞ্জে তা আমি ভালো চেম্বারও করেছি। এখনও অ্যালোপ্যাথি তো আমার আছেই, প্লাস আমার হিজামাতি এখন বেশি বলা যায়, যে মানে ধ্যান জ্ঞান মন আমার হিজামাতি। এখন এটা বলতে চাই যে স্যার যে আমাকে শিখিয়েছিল যে হিজামাটা হচ্ছে রেজিমেন্টাল ট্রিটমেন্ট, তো এগুলো কিন্তু আমরা জানতাম না। অনেকে আবার দেখেছি যে ফেসবুকে অ্যাড করছে যে হিজামাতি সব কিছু ঠিক হবে, এতে ওষুধের প্রয়োজন নেই, অনেক অ্যাডভাইস করে। কিন্তু স্যারের কাছে আমরা বুঝেছি যে হিজামাটা অ্যাডজুভেন্ট এবং রেজিমেন্টাল কিভাবে। তো ধরুন যে একজন হাই প্রেশারের রুগী এলো, তো ওকে হিজামা করে বলবেন তোমার আর কোনো ওষুধ খাওয়ার ব্যাপার নেই, তোমার সব ঠিক হয়ে যাবে। কিন্তু স্যার যেভাবে ট্রেনিংটা আমাদের দিয়েছে যে তাকে হিজামা করা, ওষুধ দেওয়া, তার ডায়েট কন্ট্রোল করা, তার যে ফিজিক্যাল মেন্টালিটি এবং স্ট্রেস, এগুলো যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে একজন অসুখ কিন্তু কমবে না। তো আমরা স্যারের কাছ থেকে যে সমস্ত ক্লাস এবং প্র্যাকটিক্যাল শিখেছি যে শুধু হিজামা করলে কিন্তু কাজ হবে না, হিজামার সঙ্গে যে মডার্ন মেডিসিন দরকার এবং স্যারের যে ওষুধগুলো রয়েছে সেগুলো যদি মানে আমরা এপটান ভাইরাস, যে সমস্ত ভাইরাস আছে, সিঞ্জেল ভাইরাস, এগুলো কিন্তু আমি জীবনেও শুনিনি। এখানে কিন্তু আমার সমস্ত কিছু চাওয়া পাওয়া। তো যাই হোক, স্যারের যা ক্লাস, আমি বলা যায় যে অনেক ডাক্তারের সঙ্গে আমার পরিচিত হয়েছিল, কিন্তু স্যারের মতন এরকম ভাবনা এবং চিন্তা, যে থিওরি এবং প্র্যাকটিক্যাল যে ভাবনা, অসুখ কেন হয় এবং এই সমস্ত ভাইরাস থেকে হচ্ছে, এগুলো কিন্তু আমার জানা ছিল না। তো সত্যি ভালো লেগেছে আমাকে এবং এখন পর্যন্ত আমি হিজামা করছি। আমার আলহামদুলিল্লাহ খুব ভালো পেশেন্ট হচ্ছে। ফিডব্যাক ব্যথার ক্ষেত্রে খুব ভালো, তবে আমি যেটা বলবো রুগীকে বুঝাতে হবে। একবারে কিন্তু অনেকেরই ফিডব্যাক আসছে না, তো 2বার 3বার রুগীকে কিন্তু বুঝাতে হবে।
একবার করে গেল হিজামাতে কোনো কাজ হলো না। রুগীকে কিন্তু বুঝাতে হবে, যদি আমরা বুঝাতে পারি এবং 2-3 বার 4 বার যদি সে ঠিকভাবে করে এবং সে বছরে যদি তারপর ঠিক হওয়ার পরও বলতে হবে যে বছরে তোমাকে 2 বার হিজামাটা অন্তত পক্ষে করতে হবে, মানে অসুখ পার্মানেন্ট ঠিক হবে না। আমরা যে খাবারের মধ্যে যে ভাইরাসগুলো খাচ্ছি বা স্যার যেগুলো বলেছিল যে হেভি মেটাল ঢুকছে, সেগুলো কিন্তু আবার জমা হচ্ছে। তো ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুব ভালোই আমি পেয়েছি। তো এইটুকুই আমার বলা ছিল। থ্যাংক ইউ। আব্দুল বারিককে। আসসালামু আলাইকুম, আমার নাম কাহার আলী। আমি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে এসেছি। আমি প্রথম হিজামা সম্বন্ধে জানতে পারি স্যারের ফেসবুক ফ্রেন্ড থেকে। স্যার পোস্ট করতেন, তো আমি ওই স্যারের পোস্ট দেখেই আমি প্রথম জানতে পারি যে হিজামা একটা ট্রিটমেন্ট আছে, যেটা ইসলামিক ট্রিটমেন্ট। তখন থেকে আমার শেখার আগ্রহ জাগে এবং আমি এখান থেকে শিখে 3rd ব্যাচে আমি কমপ্লিট করলাম। এখানে আমরা যে সমস্ত আমাদের দৈনন্দিন যে আমাদের ক্রনিক যে অসুখগুলো রয়েছে, যেগুলো আমরা সহজেই অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে সুস্থ হচ্ছে না, কেন আর হিজামার মাধ্যমে আমরা সেটা কাজ শিখেছি যে হিজামার মাধ্যমে সেটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাচ্ছে, এটা শিখেছি। আর আমাদের অনেকেরই সমস্যাগুলো হলো যেমন তলপেটের সমস্যা, মেয়েদের বিশেষ করে, তারপরে নি জয়েন্ট, আর্থ্রাইটিস, বিভিন্ন রকমের অস্ট্রিও আর্থ্রাইটিস, তারপরে ব্যাক পেন, লো ব্যাক পেন, এই সমস্ত ইয়েগুলো আছে, ক্রনিক পেনগুলো আছে, সেগুলো হিজামার মাধ্যমে সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। এই স্যারের কাছ থেকে আমরা শিখেছি। এখন ইনশাআল্লাহ সামনের ট্রিটমেন্টটা হবে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখি আমরা আমাদের ওয়ার্কশপের প্রথম যে টপিকটা থাকবে সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ সেশন অন হিজামা সায়েন্স। যাদের ক্লাস আছে আজকে আমি শেষের দিকে একটু নিয়ে নেবো। আচ্ছা, ইন্টারঅ্যাক্টিভ সেশন অন হিজামা সায়েন্স। হিজামা কীভাবে কাজ করে? যারা আমাদের প্রাক্তন স্টুডেন্ট আছো, একজন বলো তো দেখি হিজামা কীভাবে কাজ করে। অনেকে অনেক জায়গায় শিখে এসেছেন যে হ্যাঁ, অ্যাকুপাংচার পয়েন্টে বা অ্যাকুপ্রেশার পয়েন্টে প্রেশার দিলে নার্ভ ইনফ্লামেশন, নার্ভের স্টিমুলেশন হয়, রিফ্লেকশন হয়, ওখানকার লোকাল সার্কুলেশন ইনক্রিজ করে, এইসব নানাবিধ জিনিস শুনে এসছো। তো সেটা কি মেসেজ করে করা সম্ভব না? কোথাও ব্যথা হচ্ছে, সেখানে মেসেজ করলে ব্যথা কমে না? একটা মেসেজ কীভাবে কাজ করে? মেসেজ হচ্ছে প্রেশার রিসেপ্টর যেগুলো আছে নার্ভ এন্ডিংয়ে, নোসিসেপ্টর, সেগুলোকে স্টিমুলেট করে। সেখান থেকে অ্যাফারেন্ট নার্ভে আপনার সুষুম্না কাণ্ডে যায়, ভার্টিব্রাল কলামে, স্পাইনাল ক্যানালে যায়। সেখান থেকে ডরসাল উঠে আবার ইফারেন্ট নার্ভ দিয়ে কী আসে, তখন একটা রিফ্লেকশন আসে। সেই রিফ্লেকশন থেকে ওখানকার লোকাল যে মাসেলগুলো টাইট হয়ে আছে রিলিজ হয়ে যায়, সুস্থ হয়ে যায়। এবং সেটা যদি স্মুথ মাসেল আমাদের ভাস্কুলার বলে আছে, সেখানেও রিল্যাক্স ফর্ম করে, ফলে কি আস্তে আস্তে মাসেলটা বড় হয়ে যায়, ক্যালিবারটা বড় হয়ে যায়, সার্কুলেশন বৃদ্ধি পায়। সার্কুলেশন বেড়ে গেলেই এবং নার্ভ এন্ডিং থেকে রিফ্লেকশনটা আসলে সেখানে কিন্তু একটা ব্যথা কমে যায়। যে পেন রিসেপ্টর যেগুলো পেন গেটওয়ে আছে সেগুলোকে ইনহিবিশন করে, ফলে ব্যথাটা সাময়িকভাবে কম থাকে। মেসেজ করলেও হয়। তো আমি যদি সেই সায়েন্সকে যদি হিজামাকে বুঝাই, তো হিজামাকে সেভাবে কাজ করে। কিন্তু এটা সব জায়গায় এখন বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করা হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি হিজামা সায়েন্স নয়। আবার অ্যাকুপাংচার পয়েন্টে দেখবে বিভিন্ন নার্ভের ব্লকে, যেখানে নার্ভের ব্লক থাকে বা যেখানে সাইনাপ থাকে, সেখানে নার্ভ এন্ডিংয়ে পিন ফোটানো হয়, সুচ ফোটানো হয়, যেখানে নার্ভটাকে উত্তেজিত করা হয়, স্টিমুলেট করা হয়। ফলে নার্ভটা উত্তেজিত হলে সেখানকার যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে সেগুলো বেশি বেশি রিলিজ হবে, গাবা বেশি রিলিজ হবে, অ্যাসিটাইলকোলিন বেশি রিলিজ হবে, সেরোটোনিন বেশি রিলিজ হবে। ফলে কী হবে, একটা রিল্যাক্স ফর্ম আসবে, একটা ব্যথা কমে যাওয়ার ভাব চলে আসবে। হিজামা কি সেভাবে কাজ করে? নো। হিজামা কীভাবে কাজ করে? আমি যে এতদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউটে আমার কাছে হিজামা কাজ করে এইভাবে, নার্ভ এন্ডিং স্টিমুলেশন করে, লোকাল সার্কুলেশন বৃদ্ধি করে, বা ওখানকার কী বলে প্রেশার পয়েন্টগুলোকে কী বলে উত্তেজিত করে, এগুলো যে ব্যাখ্যাগুলো করা হয় সেগুলো আদৌ সত্য? সেগুলো সেকেন্ডারি, কিন্তু মূল কাজ কি, হিজামা কাজ করে কীভাবে, সেটা জানার জন্য আমাকে প্রথমে জানতে হবে অসুখটা হয় কী করে, একটা কোমরে ব্যথা হয় কী করে, মাথা ব্যথা হয় কী করে। মাথা ব্যথা কীভাবে হয় আফতাবউদ্দিন? এই যে মাইগ্রেনের পেন হয়, মাথা ব্যথা অনেকের দেখবে, আমরা ক্লাসে আলোচনা যারা ক্লাস করেছে বলো তো দেখি মাথা ব্যথা কেন হয়, কোন নার্ভের জন্য হয়? ট্রাইজেমিনাল নার্ভের জন্য। সে নার্ভটা কী করে, নার্ভটা কী হয়ে যায়, ইনফ্লামেশন হয়। দিয়ে তারপর কী হয়, ইনফ্লামেশন মানে কী হয়, নার্ভে কী হয়ে যায়, ওর যে কভারটা আছে মায়োলিন শিটটা নষ্ট হয়ে যায়। কে করে ওটা? বিভিন্ন হেভি মেটাল এবং তার সঙ্গে বাইন্ডেড এপস্টাইন ভাইরাস বা সিঞ্জেল ভাইরাসের বাই প্রোডাক্ট বাইন্ড করে একটা নিউরোটক্সিন তৈরি করে, যেটা মায়োলিন সেলটাকে নষ্ট করে দেয়। এটা কখন বাড়তে পারে, কখন কমতে পারে? অ্যানি সাবস্টেন্স, অ্যানি ফুড যেটা কন্টেনিং কী আছে, এপস্টাইন ভাইরাসকে ফিডিং করতে পারে, শক্তিশালী করতে পারে এমন যে কোনো খাবার যদি দেহের মধ্যে ঢোকে, অথবা ওই ভাইরাসকে উত্তেজিত করতে পারে, শক্তিশালী করতে পারে এমন যে কোনো হরমোন যদি ব্লাডের মধ্যে থাকে এক্সেসিভ লেভেলে, যেমন এপিনেফ্রিন থাকতে পারে, কর্টিসল থাকতে পারে, থাইরয়েড হরমোন থাকতে পারে, যে কোনো হরমোন যদি থাকে, সঙ্গে যদি হেভি মেটালযুক্ত কোনো খাবার থাকে, এইগুলো ট্রিগার ফ্যাক্টর।
মানে মাথা ব্যথা কখন হবে? যখন এই সমস্ত ট্রিগার ফ্যাক্টরগুলো দেহের মধ্যে ঢুকবে বা আমার মনের মধ্যে চলে আসবে স্ট্রেসগুলো, তখন মাথা ব্যথা হবে। তাহলে মাইগ্রেন কেন হচ্ছে? আমি জানি যে নার্ভ ইনফ্লামেশন থেকে, ট্রাইজেনাল নার্ভ, কিছু সময় অন্যান্য ভেগাস নার্ভও থাকতে পারে, যেমন অনেকে বুক ধরপড় করে, বুক চেপে ধরে, নিঃশ্বাসে কষ্ট হয়, অনেকে চাউল আটকে যায়, ঠিক আছে, মুখ বেঁকে যায়, এই যে নানাবিধ জিনিস আছে, আমাদের মাইগ্রেন ক্লাসে এগুলো আলোচনা হবে। তো এতগুলো জিনিস ঘটে যাচ্ছে এখন পর্যন্ত মডার্ন মেডিকেল সায়েন্সে কি বলা হয়েছে? তো এগুলো হয় কিসের জন্য? ইমিউনিটির জন্য বা জেনেটিক ফ্যাক্টর। আদৌ কি সেটা? আল্লাহ তাআলা বলছেন সূরা 3-এর মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলছেন, মুসাদের মধ্যে বলছেন কি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, মানুষকে আমি অতি উত্তমভাবে সৃষ্টি করেছি, পরিকল্পিতভাবে সৃষ্টি করেছি, সুনিপুণভাবে সৃষ্টি করেছি। তো এত সুন্দর সৃষ্টি, এর যদি আমি কোষের লেভেলে ঢুকে যাই, মাথা খারাপ হয়ে যাবে। এত সুন্দর সৃষ্টির মধ্যে আমি হঠাৎ করে ইমিউনিটিকে দোষ দিলাম কেন? আপনি বাড়ি তৈরি করেছেন, খুব সুন্দর বাড়ি তৈরি করেছেন, একদম প্রচুর টাকা খরচা করে ঝা চকচকে বাড়ি তৈরি করেছেন, টাইলস বসিয়ে দিয়ে, বাড়িতে আর কোনো সেবা যত্ন নাই, মানে বাড়ির কোনো মেনটেনেন্স নাই, যে বাড়ি ঠিক থাকবে? তো আল্লাহ তাআলা চোখ সৃষ্টি করলেন, মাথা সৃষ্টি করলেন, চুল সৃষ্টি করলেন, সর্বাঙ্গ সৃষ্টি করার পরে যে সেই সমস্ত সৃষ্টি প্রত্যেকটা কোষকে, প্রত্যেকটা অঙ্গকে সঠিকভাবে কাজ করার জন্য যদি কোনো ব্যবস্থাপনা না দেন, তাকে যদি বাহিরের জগতের সাথে ইন্টারাক্ট করার জন্য তার যদি সেই ডিফেন্স সিস্টেম না দেন, তো সেই অঙ্গ ঠিক থাকবে না। সেই ডিফেন্স সিস্টেম কি? রক্তের মধ্যে থাকা বিভিন্ন কোষ, রক্তকোষ যেগুলো, ইমিউনিটি সেল, তার সঙ্গে কিছু অঙ্গ যেগুলো ওই কোষগুলো ডেভেলপ করে, বি সেল, টি সেল, বিভিন্ন রকম কেমিক্যাল, সাইটোকাইন, এগুলো একটা ইমিউনিটি সিস্টেমের পার্ট। তো সেই ইমিউনিটি সিস্টেমকে আল্লাহ চোখটাকে ভালো করে সৃষ্টি করলেন, ইমিউনিটি সিস্টেম দুর্বলভাবে তৈরি করলেন। কী মনে হয় মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা? নিরাপত্তা। আপনি প্লেনে চাপবেন, জেটে চাপবেন, আপনি সেফ কীভাবে থাকবেন সেটা ঠিক করবেন না? বাইক চালাবেন, বাইকে নিরাপত্তার জন্য হেলমেট পরবেন, হ্যাঁ, পায়ে গার্ড লাগাবেন, হাতে গার্ড লাগাবেন, তাই কি না? তাহলে আমি পুরো বডি সিস্টেম সৃষ্টি করলাম, এরপরে তাকে গার্ড করার জন্য, তাকে প্রোটেক্ট করার জন্য কোনো সিস্টেম দিলাম না, তা তো হয় না। কিন্তু এমন সিস্টেম দিয়েছি যে সিস্টেমটা অতি পরিমিত, পরিকল্পিত এবং সুগঠিত। আমরা সেই জায়গাতে গিয়ে মেডিকেল সায়েন্স আঘাত করলো। কীরকম না, সামটাইমস আমার এই ইমিউনিটি সিস্টেম আমার বিরুদ্ধে কাজ করতে পারে। কিছু সময় এই ইমিউনিটি সিস্টেম মানে মিস্টেকেনলি আমার দেহের মধ্যে যে কোষগুলো রয়েছে, যাকে রক্ষা করার কথা, তাকেই খেয়ে ফেলে। আপনাকে বাড়ির সিকিউরিটি করা হয়েছে, বাড়ি পাহারা দেওয়ার জন্য, আপনি ব্যাংক ভাড় থেকে সব টাকা চুরি করে দিলেন, তা আপনি ভালো না খারাপ? ব্যাংকের সিকিউরিটি গার্ডকে বলা হয়েছে তুই ব্যাংকে গার্ড দিবি, ও নিজেই ব্যাংকে ফাঁকা করে পালিয়ে গিয়েছে, তাহলে ওই সিকিউরিটি ভালো না খারাপ? তাহলে ইমিউনিটি সিস্টেম যখন আমার দেহকে অ্যাটাক করবে, মানে ইমিউনিটি সিস্টেম খারাপ না ভালো? খারাপ। আল্লাহ বলছেন ভালোভাবে তৈরি করেছে, আপনি বলছেন খারাপভাবে তৈরি করেছি। কথা বুঝে আসছে কি? তাহলে আল্লাহ তাআলার বাণী হিসাবে, আল্লাহ তাআলার ঘোষণা হিসাবে আমাদের দেহ অতীব সুন্দর সৃষ্টি, সর্বোত্তম সৃষ্টি। সেই সৃষ্টিকে আমি দোষারোপ করছি কী দিয়ে? কিছু প্রচলিত বিজ্ঞান দিয়ে, কিছু আমার জানা সীমিত জ্ঞান দিয়ে এটা পরিমাপ করছি যে যেটা সৃষ্টি হয়েছে, আল্লাহ যেটা সৃষ্টি করেছেন, উপরওয়ালা যেটা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির মধ্যে ত্রুটি রয়েছে। ত্রুটি থাকার জন্য কিছু সময় আমার ইমিউনিটি সেল আমার বিভিন্ন অঙ্গকে, বিভিন্ন জয়েন্টকে, বিভিন্ন মাসেলকে নষ্ট করে দেয়। এবং বর্তমানকালে সমস্ত রকমের ক্রনিক অসুখগুলোকে এইভাবেই ব্যাখ্যা করা হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস, অটোইমিউনিটি; অ্যাজমা, অটোইমিউনিটি; ব্রঙ্কাইটিস, অটোইমিউনিটি; চুল পড়ে যাওয়া, অটোইমিউনিটি; মাইগ্রেন, অটোইমিউনিটি; লিভারের সমস্যা, হেপাটাইটিস, অটোইমিউনিটি; পেটের নাড়ির সমস্যা, আইবিএস, অটোইমিউনিটি; জয়েন্টের সমস্যা, অটোইমিউনিটি; আর্থ্রাইটিস, অটোইমিউনিটি; স্কিনের সমস্যা, এক্সিমা, সোরিয়াসিস, অটোইমিউনিটি; চোখের মায়োপিয়া বা রেটিনাইটিস, অটোইমিউনিটি; কানে কম শুনতে পাওয়া, নার্ভের সমস্যা, অটোইমিউনিটি। কোথায় যাবেন? যত দোষ অন্ধদোষ। কিন্তু সেটাকে আদৌ সত্য নয়। কী হবে? এটা আমি জানলাম কী হবে? কোরআন দিয়ে, হাদিস দিয়ে। বিজ্ঞান দিয়ে কীভাবে প্রমাণ করবো? কেউ বলো আফতাব। আমি কোরআন হাদিস দিয়ে জানলাম যে এই সমস্ত রোগগুলোর কারণ অটোইমিউনিটি ঠিক নয়। তাহলে কে করছে অসুখটা? তো কেউ তো অসুখটা করছে। কে সে? আপনার যে অ্যাজমাটা তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে? আপনার যে হাঁপানি বা ব্যথা তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে? হাঁটু ব্যথা হচ্ছে বা যে কোনো জয়েন্টে ব্যথা হচ্ছে, কেন হচ্ছে? ইমিউনিটিও ঠিক নয়, আপনি বললেন ঠিক নয়, তাহলে সঠিক কী? জিজ্ঞাসা আসবে না? তো কী সেটা? একটা এক্সাম্পল দিয়ে দিই। আপনি পিঁপড়ে কামড় খেয়েছেন কখনো? পিঁপড়েতে কাউকে কামড়িয়েছে কোনোদিন? মৌমাছিতে কামড়িয়েছে? কে কামড় খেয়েছে? মৌমাছির কামড় খেয়েছ? কামড়ালে কি হয়? প্রথমে ব্যথা হয়, জ্বালা হয়, ফুলে যায়,
আর কি হয়, লাল হয়, আর কি হয়, ওই জায়গাটা লস অফ ফাংশন হয়ে যায়, গরম হয়ে যায়। ওই জায়গাটা যে আপনার যেখানে লাল হয়ে গেল, ফুলে গেল, গরম হয়ে গেল, ব্যথা হলো, ওই জায়গাটা অবশ হয়ে গেল, বা কাজ করতে পারছেন না, ওই আঙুল ফুলে গেলে কাজ করতে পারছেন না, লস অফ ফাংশন হয়ে গেল, তো এটা আপনি হয়ে গেল, এটা ইমিউনিটির দোষ হয়ে গেল, কিছু লেগে হলো। কিন্তু এখানে ইমিউনিটি ইনভলভ। ওই মৌমাছির যে বিষটা ঢুকে গেছে, সেই বিষটাকে প্রতিহত করার জন্য, বিষটাকে নষ্ট করার জন্য আমার দেহের মধ্যে যে কোষগুলো রয়েছে, যে ইমিউনিটি কোষগুলো রয়েছে, সেই ইমিউনিটি কোষগুলো ওই বিষটাকে প্রোটেক্ট করার জন্য নানা রকম কার্যক্রম করে, ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করে, কমপ্লিমেন্ট সিস্টেম ডেভেলপ করে, সাইটোকাইন রিলিজ করে, ইনফ্লামেশন তৈরি করে ওখানে এই জায়গাটার মধ্যে ওকে সীমাবদ্ধ রেখে দিয়েছে। ফলে এটা ফুলে গেল। তাহলে কারণটা কি হলো? মৌমাছি। মৌমাছি কারণ না আমার ইমিউনিটি কারণ। আমার এখানে ফুলে গেল, আমার ইমিউনিটি সেল ইনভলভ। এখানে নিউট্রোফিল থাকবে, লিম্ফোসাইট থাকবে, সাইটোকাইন থাকবে, কমপ্লিমেন্ট থাকবে, প্রোস্টাগ্ল্যান্ডিন থাকবে, সব থাকবে। তাই বলে কি আমি ওইগুলোকে দোষ দেবো? ও তো শুরু হলো যে মৌমাছি কামড় থেকে, তাহলে কাকে দোষ দেবো? তো মৌমাছিকে দোষ দেবো। তাহলে ওইভাবে যদি আপনার হাঁটুর ভিতরে যদি কেউ ঢুকে বসে আছে, কোনো মৌমাছি ধরো চোখে দেখা যায় না, কোনো মৌমাছি হাঁটুর জয়েন্টের মধ্যে ঢুকে বসে আছে, সে যদি কামড়ায় কুটিস করে, তাহলে কী হবে? সেম জিনিস হবে। তাহলে এমন কিছু এজেন্ট আছে, এমন কিছু জিনিস আছে যে দেহের মধ্যে ঢুকে বসে আছে এবং বিভিন্ন জয়েন্টে বিভিন্ন জায়গায় গিয়ে কামড়াচ্ছে, দিয়ে ইনফ্লামেশন তৈরি হচ্ছে। কী সেটা? সে যে কোনো জীবাণু হতে পারে, যে কোনো ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে। কিন্তু আমরা এটা এখন দেখবো, যেহেতু অসুখটা সব জায়গায় ছড়িয়ে গেছে, প্যান্ডেমিক হয়ে গেছে, তাহলে আমার এমন কোনো রোগ হয়েছিল হিস্ট্রিতে, মানব সভ্যতায় এমন কোনো ঘটনা ঘটে গেছে যে ঘটনার জন্য মানব দেহের প্রত্যেকটা লোকের মধ্যে কম বেশি এপস্টাইন বারো ভাইরাস থাকবে, একটা জীবাণু থাকবে। সেই জীবাণু কী হতে পারে? এপস্টাইন বারো ভাইরাস। কেন? 1901 সালে গোটা বিশ্বে, এখন যেমন করোনা ছড়িয়ে আছে, তখন কিন্তু আননোয়িংলি গোটা বিশ্বে এপস্টাইন ভাইরাস ছড়িয়ে গেছিলো। সেই ভাইরাসটা লো স্টেজে কাজ করে, বিভিন্ন মানুষের বিভিন্ন খাদ্য স্টাইল, স্ট্রেস, লাইফস্টাইল সব কিছুর উপর ডিপেন্ড করে ভাইরাসটা কম বেশি বাড়া হয়। তো যার দেহের মধ্যে বিভিন্ন ফ্যাক্টর যেভাবে এক্সপোজ হবে, ভাইরাসের অ্যাক্টিভিটি সেভাবে তার প্রকাশ পাবে, অসুখ হবে। তাহলে আমি যদি কোথাও ব্যথা হচ্ছে, এবার ওইটাকে যদি বের করতে পারি, এবার যেহেতু ওখানে ইনফ্লামেশন হয়েছে, ইমিউনিটি সেল ডেভেলপ করেছে, রিক্রুট হয়েছে, তাহলে আমি যখন ভাইরাসটাকে বের করব, ওখানকার যত ইনফ্লামেটরি মিডিয়েটার আছে সেগুলো বের করবো, তাহলে ব্যথা কমবে, ফোলাও কমবে, ভাইরাসটাও কমবে। বাকি যে লোকাল সার্কুলেশন বেড়ে যাবে, লিম্ফ্যাটিক সার্কুলেশন বেড়ে যাবে, নার্ভ এন্ডিংগুলো উত্তেজিত হবে, ওখানকার সেলুলার মেটাবলিজম বেড়ে যাবে, এগুলো তো সেকেন্ডারি। মূল কজ, মূল রুট ফাংশনটা হচ্ছে যে জিনিসটা থেকে অসুখটা হচ্ছে তাকে বের করে দেবো। মানে ব্লাডে বা জয়েন্টে বা যেখানে যে জিনিসটা পড়ে আছে, যে দূষিত হয়ে আছে, যে জিনিসটা ব্লাডটাকে রেজ করে দিয়েছে, ইনফ্লামেশন করছে, গরম করে দিচ্ছে। চুলোতে আগুন কেন লাগে? যে কোনো জিনিসকে গরম করার জন্য লাগে, হিট করতে লাগে। তো এই জীবাণুগুলো, যে কেমিক্যালগুলো আমার দেহের মধ্যে তৈরি হচ্ছে, হেভি মেটালগুলো যাচ্ছে, সেগুলো কি করে? আমার ব্লাডকে গরম করে, উত্তেজিত করে, ইনফ্লামেশন করে। সেই জন্য তো ব্লাড যদি গরম হয়ে যায়, রেজ হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, বা খুব ঘন হয়ে যায়, গাঢ় হয়ে যায়, সেক্ষেত্রে নানা রকম সমস্যা কিন্তু সেকেন্ডারিলি চলে আসবে। স্ট্রোক আসবে, হার্ট অ্যাটাক আসবে, এগুলো। তো এইগুলোকে কমানোর জন্য কোনো মেডিসিন দিয়ে যদি আমি ইনফ্লামেশন কমাই, মেডিসিন দিয়ে রাস্তা যদি বড় করি, মেডিসিন দিয়ে যদি ইমিউনিটি সাপ্রেশন করে দিই, তবে ব্যথা কমবে। কতক্ষণ? সাময়িক করবে, কারণ যেখান থেকে এই এতগুলো জিনিস ঘটছে, এপস্টাইন বারো ভাইরাস বলেন বা হেভি মেটাল বলেন, সে তো আছেই, তাহলে অসুখ থাকবেই। তাহলে সেই অসুখকে নির্মূল করার জন্য আমাকে ওই হেভি মেটাল আর ওই ভাইরাসকে বা জীবাণুকে বের করতে হবে। এইটা হচ্ছে হিজামার অ্যাকচুয়াল মেকানিজম অফ অ্যাকশন। তো এইভাবে হিজামা মেন কাজ করে। তো হিজামার পিছনে সায়েন্সটা কি? সহজ কথা হচ্ছে, হিজামা হচ্ছে রক্তকে শুদ্ধ করে, এক কথায়। ইট পিউরিফাইজ ইউর রেজড ব্লাড। দুধের মধ্যে ঘি করে দেখতে পান গো? দুধের মধ্যে ঘি দেখতে পাও? ঘি কোত্থেকে তৈরি হয়? ঘি কোথায় আছে? ঘি দুধের মধ্যে ঘি দেখতে পাওয়া যায়। কিন্তু এটা বিশ্বাস তো আছে, এটা তো জানেন যে দুধ থেকে ঘি তৈরি হবে। তাহলে কীভাবে তৈরি হবে? মক্ষণ করে তৈরি হবে, মক্ষণ করে। তা তোমার গোটা দেহের মধ্যে যে রক্ত রয়েছে, রক্ত তো সবই লাল, সবই তো লাল। তা লাল মানে কি ওর মধ্যে কিছু থাকতে পারে না? ঘি থাকতে পারে না? রক্তের মধ্যে বিষ থাকতে পারে না? থাকতে পারে। তো কখন, কোথায়, কীভাবে জমবে, কোথায় কীভাবে সে ইনফ্লামেশন করবে, এগুলো তো আমাদের ক্লাসে আলোচনা হবে। তো সেইগুলোকে মক্ষণ করে ওই ঘিয়ের মতো করে দুধ থেকে বের করে আনার যে পদ্ধতি, সেটা হচ্ছে হিজামা। বুঝলেন? এবার হচ্ছে আমাদের হোয়াই হিজামা অ্যান্ড হাউ হিজামা ওয়ার্কস বলা হয়ে গেল। প্র্যাকটিক্যাল হিজামা গাইডলাইন কী কী আছে? একটা পেশেন্টের হিজামা করবো, কী কী করছো আপনার বলো তো, বলো।
তুমি একটু এই ব্যাপারে আমাকে বলো, প্র্যাকটিক্যাল গাইডলাইন টু পারফর্ম হিজামা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রদ্ধেয় স্যার এবং এখানে উপস্থিত স্যারের সকল ছাত্র, পুরানো এবং নতুন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, সালাম। স্যার আমাকে যেটা বললেন যে হিজামা প্র্যাকটিক্যালি কীভাবে করা হয়, বা সেটা আমরা এতক্ষণ জানছিলাম বিভিন্ন রকম, আমি তো অনেক শেষে এসেছি। যাক, মূলত হিজামা নিয়ে আলোচনা হচ্ছে। আল হাজম থেকে, যা আরবি আল হাজম শব্দ থেকে উৎপত্তি, বাংলায় যাকে মোক্ষণ করা বলা হয়, মোক্ষম করা, ইংরেজি থেকে কাপিং থেরাপি বলা হয় বা ওয়েট কাপিং থেরাপি হিসাবে আমাদের এখানে হিজামাটাকে পরিচিত লাভ করেছে। তা প্র্যাকটিক্যালি এটা করতে গেলে আমরা স্যারের কাছ থেকে যেভাবে সায়েন্টিফিক হিজামা পদ্ধতি জেনেছি তার আলোকেই কিছু কথা আমি বলবো, অল্প কিছু কথা। সেটা হচ্ছে আমরা যে পেশেন্ট বা যে রোগের জন্য তার হিজামা করা হচ্ছে তাকে প্রথমে সেটা দেখতে হবে, তার কেস হিস্ট্রিটা আমাকে দেখতে হবে। অর্থাৎ কতদিন ধরে ওই ব্যক্তি কোন রোগে ভুক্তভোগী, হিস্ট্রি কী আছে এবং ওর কমপ্লিকেশান আরও কী আছে। যে রোগের জন্য হয়তো এসছে, সাপোজ একটা রোগ বললো যে আর্থাইটিস আছে, তার আরও যে কমপ্লিকেশানগুলো আছে, সুগার আছে কিনা, প্রেশার আছে কিনা, এইগুলো যে কমপ্লিকেশানগুলো আছে, সমস্ত কিছু নিরিখে তাকে প্রথমে সেই রোগ নিয়ে তাকে কিছু কথা বলা, জানানো, পেশেন্টকে জানানো তার প্রকৃত অর্থে রোগের মূল কারণটা কি হয়ে আছে। কারণ আমরা আজকে মডার্ন সায়েন্সের যুগে কিন্তু স্যার বারবার বলছিলেন, আমরা স্যারের বই এবং এর মধ্যে আলোচনার মধ্যে জানতে পারবো যে অটোইমিউন ডিজিজ আর জেনেটিক কজ নিয়েই বিভিন্ন রোগকে সেখানে মডার্ন অ্যালোপ্যাথি, মডার্ন মেডিসিন সেখানে কাজ করছে। তাহলে তাকে যখন জানানো হবে যে রোগের মূল কারণটা কি, সেই মূল কারণটা তাকে সঠিকভাবে জানিয়ে, সায়েন্টিফিক তার কজগুলো জানানোর পরে তখন বোঝানো হবে, তখন সে হিজামা এবং কীভাবে কাজ করছে এই দুটো জিনিস তাকে বোঝাতে হবে ফার্স্টলি। অর্থাৎ তার রোগের, যে রোগটা নিয়ে এসছে সেই রোগ এবং তার কমপ্লিকেশান অন্যান্য রোগ কী আছে সেই হিস্ট্রি নেওয়া এবং তাকে সেটা বোঝানো, মূল কারণটা কী জন্য তার রোগটা হয়ে আছে সেটা জানিয়ে তারপর হিজামা কীভাবে তার কাজ করছে, সেই হিজামার সায়েন্টিফিক হিজামা কীভাবে সেখানে উপকারী তার হবে অ্যাডজুভেন্ট থেরাপি হিসাবে, অর্থাৎ মডার্ন সেখানে চিকিৎসা নেবে, পাশাপাশি অ্যাডজুভেন্ট অর্থাৎ সহযোগী চিকিৎসা হিসাবে সেখানে হিজামা কীভাবে কার্যকরী ভূমিকা পালন করবে তাকে বোঝানো হবে। এরপরে যদি সেই পেশেন্ট হিজামাকে সঠিকভাবে বোঝার পরে সম্মত হয় তাহলে তার হিজামা করতে যাওয়া হবে। এবং হিজামা করতে যাওয়ার সময় যেটা সাধারণত হচ্ছে বাজার চলিত হয়ে আছে যে কাপ নিয়ে বেশি কাপ বসাও আর বেশি হয়তো মুনাফা নিয়ে নাও, এটা নয়। তার যে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী তাকে সেই পয়েন্টগুলো কাপ বসিয়ে তার রোগের নিরিখে কাপিং থেরাপি হিসাবে করা হবে। তাহলে তার প্রথমে সম্মতি জানার প্রয়োজন আছে, তারপরে তাকে সেটা কাপিংটাকে বোঝানো হবে। এবং পেশেন্টের যদি দেখা যায় তার হাই প্রেশার থাকে, তার প্রেশারটা চেক করতে হবে। তার যদি দেখা যাচ্ছে হিমোগ্লোবিন কম থাকে, সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন যদি কম থাকে, 10-এর কম থাকে বা 9-এর কম থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে হিজামা করা যাবে না। আর যদি নর্মাল হিমোগ্লোবিন থাকে 12+ বা 11+ থাকে, প্রেশার মোটামুটি দেখা যাচ্ছে খুব হাই নয়, তাহলে সেক্ষেত্রে আমরা, এবং মানসিকভাবে খুবই নার্ভলি ফেল হচ্ছে না, অর্থাৎ মানসিকভাবে ভেঙে পড়ছে, একেবারে নার্ভলেস হয়ে যাচ্ছে, এরকম নয়, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে হিজামা করব। এবং যদি দেখা যায় মহিলা পেশেন্ট হয়, তার কোনো পরিবারের কোনো সদস্য থাকতে হবে অবশ্যই। আর যদি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কোনো মহিলা থাকে চেম্বারে, তাকে সেই অ্যাসিস্ট্যান্ট হিসাবে কোনো মহিলা এতে উপস্থিতিতে তার মহিলা পেশেন্ট হলে তার হিজামা করা হবে। হিজামার পরে যেটা হতে পারে, তার যদি দেখা যায় অনেকের মাথা ঘোরে বা মাথা একটা ঘোরা ভাব থাকে, যে সাধারণত সেই যেটা যদি ওরকমভাবে দেখা যায় তাহলে তাকে সেক্ষেত্রে একটু শুইয়ে দেওয়া, তারপরে একটু জল খাইয়ে দেওয়া, এই ব্যবস্থাগুলো তার করা হবে। এরপরে হচ্ছে তার হিজামা কতগুলো, শুধু একটা সেটিংয়েই হয়তো হিজামা সম্পূর্ণ হতে হয় না, সেক্ষেত্রে তার রোগের কতটুকু ক্রনিক, কতটুকু জটিলতা, কমপ্লিকেশন আরও আছে কি না, সেই নিরিখে তার যেমন মডার্ন তার চিকিৎসা চলবে। পাশাপাশি হচ্ছে তাকে যে আমরা জানি মূল কারণ হিসাবে সেখানে যে এপেস্টেন বারভাইরাস বা সিঞ্জেল ভাইরাস বা রুট কজের জন্য যেগুলো আছে, হেভি মেটাল আছে, সেগুলো অবশ্যই আছে, তাহলে সেগুলোকে রিমুভ করার জন্য তাকে পাশাপাশি কিছু পথ্য, অর্থাৎ তাকে কিছু আমরা ডায়েট হিসাবে কিছু দিতে হবে। তাহলে এদিকে তার একটা হচ্ছে কি মডার্ন তার চিকিৎসা চলছে, পাশাপাশি হচ্ছে তার ডায়েটগুলোকে ঠিক করে দেওয়া হচ্ছে, এবং কিছু হচ্ছে তাকে পথ্য অর্থাৎ ফুড সাপ্লিমেন্ট দিয়ে দেওয়া হবে যেগুলো হেভি মেটাল রিমুভ করার জন্য। আর এইভাবে তাকে মনিটরিং যদি করা যায় এবং পরপর একটা দুটো সেটিং পরে দেখা যাচ্ছে তার অবশ্যই সে তার যে রোগের জন্যে হিজামা তার করা হলো অবশ্যই সে ইনশাল্লাহ ইমপ্রুভ করবে। আর এইভাবে যদি হিজামার প্রয়োগ করা হয়, আশা করি স্যার যেভাবে আজকে বাংলা জুড়ে যে এত ছাত্রদেরকে তার ট্রেনিং দিচ্ছেন এবং হিজামার যে প্রকৃত অর্থে হিজামা কীভাবে কাজ করে সেটা কিন্তু তার ফলপ্রসূ আমরা উপহার পেতে পারবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ জাযাকাল্লাহ। আচ্ছা, নিজে কীভাবে করছেন? আচ্ছা, নিজে কীভাবে?
নিজে হিজামা বলতে প্র্যাকটিক্যালি প্রথম হচ্ছে আমি মানে হিজামার শুরু যেহেতু হচ্ছে স্থায়ীভাবে একটা থাকে যে পরিবারের সদস্য দিয়ে শুরু করলে সুবিধা হয়, কারণ যে পেনটা বিয়ারেবল পেন হয় আমরা সকলেই জানি, কিন্তু আমার দক্ষতা আমার মানে হাতের যে নিপুণতা তার উপরে নির্ভর করে কাটছে কীভাবে, তার উপর নির্ভর করে পেনটা কম বেশি হবে। তা আমি আমার প্রথম হচ্ছে হিজামা আমার ভাইকে দিয়ে শুরু করি, আলহামদুলিল্লাহ রেজাল্ট পাই। তারপরে আমার পরিবারের আমার আব্বাকে এবং আমার ওয়াইফকেও হিজামা করি। এইভাবে পরিবার থেকে আমি শুরু করি। এবং আমার হিজামার কথা বলছি, আমি ইউনুস ভাইয়ের সঙ্গে কথা বলতাম, আমাদের ব্যাচের ভাইয়ের সঙ্গে কথা বলতাম যে হিজামা প্রথম কাটিং করার জন্য টমেটোর উপরে হচ্ছে প্রথম ব্লেড চালানো করেছি, যাতে করে কতটুকু মানে কাটতে করতে পারে, নাহলে যদি বেশি ডিপ হয়ে যায় তারপরে দেখা যাবে এবং তার যে মেজারমেন্ট যে পরিমাপ যেভাবে কাটার প্রয়োজন আছে সেই অনুযায়ী প্রথম প্র্যাকটিস করে তারপর ধীরে ধীরে অন্য পেশেন্টের উপরে প্রয়োগ করেছি। একটা সপ্তাহে আমি একটা মার্ভেলাস একটা মানে পেয়েছি, ফলাফল পেয়েছি। সেটা হচ্ছে এক ভদ্রমহিলা, মানে হাওড়া জেলায় বাড়ি, তা ভদ্রমহিলার বয়স 55+ মানে এরকম, মানে দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসে ভুগছেন, অনেক চিকিৎসা করেছেন, মোটামুটি আর্থিক সচ্ছলতাও আছে, সব কিছু চিকিৎসা করেছেন, অ্যালোপ্যাথি চিকিৎসা তো করেছেন, আয়ুর্বেদিক সব চিকিৎসা করেছেন, কিন্তু কোনোরকমভাবে তার হাঁটুর যে সমস্যা সেটাকে কিন্তু তিনি রিকভারি এবং কোমরের সমস্যা ছিল সে রিকভারি করতে পারেন। তা কোনোভাবে যখন জানতে পারে আমার কথা, আমি তার হিজামা তাকে প্রয়োগ করি। তা প্রথমবার হিজামা করতেই কিন্তু কোনো ফুড সাপ্লিমেন্ট তখন নেয়নি, কারণ মানুষের একটু বিশেষ করে আমার বাড়ি হচ্ছে একটু জানলে বোধ হয় দক্ষিণ চব্বিশ পরগনার একটা প্রত্যন্ত গ্রামে, সেক্ষেত্রে বরং মালদা মুর্শিদাবাদে এই এতদ অঞ্চলগুলি তো হিজামা সম্পর্কে আমি আজকে এসছি, আমি আজ বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে 5টাতে বেরিয়েছি, 5টায় বেরিয়েছি সকাল, পৌঁছালাম 12টার সময়, আর বাড়িতে পৌঁছাবো আবার রাত 11টা-12টা, ওই 3:53 যে ট্রেনটাই করে সেটা যায়। এটা এই তাহলে ওখানে কিন্তু হিজামার যে হিজামা শব্দটা কিন্তু সাধারণভাবে যে আলেম ওলামাদের কাছে পরিচিত, কিন্তু আমাদের ওই এগুলোই অঞ্চলগুলোই কিন্তু সেক্ষেত্রে হিজামাকে সেই হিসাবে কিন্তু তারা হিজামাকে সেভাবে নেয় না। হিজামার শব্দটা একটা তারা হিজামা একটা কী বলে তাদের কাছে এরকম ব্যাপার হয়ে আছে, হিজামা একটা ভীতির কাজ করছে যে কাটবে। যখনই বন্ধুবান্ধব কাউকে বলা হয় তখন বলি এবার ঠিক আছে খুব ভালো তো বেশ কাজ হয়েছে, শুনলে যখন কাজ হয় শুনছে, কিন্তু যখনই প্র্যাকটিক্যালি কিছু কথা বলা হয় যে ভাই এটা কাটা হবে ব্লাড বেরোবে, এ সর্বনাশ। হ্যাঁ, এই যে ভীতি, এটা মেন্টালি একটা ভীতি এটা কাজ করছে। কিন্তু পেনটাও বিয়ারেবল পেন। আমি নিজেও হিজামা গ্রহণ করি স্যারের চেম্বারে, এবং হিজামা যখন করেছি যারা বিশেষ করে বাড়ির যে সদস্য তারা তো আর অন্য কথা বলবে, বাড়িও বলবে না কমিয়ে বলবে না, তারা কিন্তু সঠিক তথ্যটাই দেবে। সেক্ষেত্রে দেখেছি যে বিয়ারেবল একটা পেন প্র্যাকটিক্যালি নিজেও যখন নিজের প্রতি প্রয়োগ করা হয়েছে এবং অপরকে প্রয়োগ করেছে, সেটা বিয়ারেবল পেন। এবং সেটা ওই যে মার্ভেলাস যেটা রিপোর্টের কথা বলছিল, তারপরে ওই দীর্ঘদিন ভোগার 55+ এজ বয়স, তারপরে প্রথম সেটিংয়েই কিন্তু হচ্ছে অনেকটা রিকভারি আসে। সে আর মানে কোনো পেন ক্লিয়ার যে মানে পেন ক্লিয়ার খাচ্ছিলেন না। তারপর রিপোর্ট 3 মাস পরে আমাকে আসে, আবার বলছে কোনো পেন ক্লিয়ার খেতে হচ্ছে না ভাই, আমি অনেক সুস্থ আছি, হাঁটাহাঁটি করছি। তারপরে দ্বিতীয় সেটিং করা হলো, তাতে করে আমি তাকে একটু ফুড সাপ্লিমেন্ট জাইটাস দিয়েছিলাম আর আমার ড্যাপসয়েড এই দুটো দিয়েছিলাম, আর কিছু তার তথ্য করতে বলেছিলাম যে এই মেনটেন করে চলবে। তা আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। এই আছে এইভাবে অনেক এরকমই আছে, অন্যান্য ভাইয়েরা আরও বেশি তারা হিজামা করেন, তাদের অভিজ্ঞতা আরও শেয়ার করতে পারবেন। আমার এটা একটা বড় অভিজ্ঞতা যেখানে আমি খুব ভালো কার্যকরী ভূমিকা পেয়েছি। জি, থ্যাংক ইউ জাজাকাল্লাহ তার গুরুত্বপূর্ণ কথার জন্য। এখানে প্র্যাকটিক্যাল গাইডলাইন মোটামুটি জানা গেল যে একজন পেশেন্টের হিজামা করার আগে আমি কী বলবো। প্রথম হচ্ছে পেশেন্ট যেভাবে দেখতে ডাক্তার যেভাবে দেখে সেভাবে দেখে ডায়াগনোসিস করা, কোত্থেকে অসুখটা হচ্ছে এটা বোঝা, সেটা তারপরে ওকে পেশেন্টকে কনভিন্স করা, কনসেন্ট নেওয়া যে আমি আপনার হিজামা করবো, তার একটা কনসেন্ট লিখিত হলে ভালো। আমি একটা ছোটো কাগজ দিয়েছিলাম না কনসেন্টের জন্য, ওটা নেওয়া। এরপরে আমি এই চা ব্রেকের পরে আমি পেশেন্টকে কীভাবে ডিলিং করবেন, এটা হিজামা হয়ে গেছে, তারপরে পেশেন্টকে কীভাবে ডিলিং করবেন, কোন রোগের ক্ষেত্রে কী সাপ্লিমেন্ট চুজ করবেন, আর আমরা অল ওভার ইন্ডিয়াতে যে ফোরামটা তৈরি করতে চলেছি সেটা কীভাবে ছড়াবো, এ নিয়ে বিভিন্ন মতামত ইন্টারেক্টিভ সেশন হবে। আর ফোরাম ডেভেলপমেন্টের পরে আমরা কিছু রুলস রেগুলেশন, তারপরে কে সেক্রেটারি কে মেম্বার, এসব নানা রকম জিনিস হবে। আর চাটা খেয়ে নেন। ইবনে মাজাহ একটা হাদিস আমরা বলেছি, ক্লাসের মধ্যে আলোচনা করেছি। বিষয়টা হচ্ছে যদি তুমি চিকিৎসা সম্পর্কে না জানো, কোনো রোগ সম্পর্কে তোমার যদি জ্ঞান না থাকে, তুমি তো চিকিৎসক না হয়ে থাকো, তাহলে তুমি চিকিৎসা করবে না। আর যদি তুমি না জেনে চিকিৎসা করো, তার জন্য পেশেন্টের যে ক্ষতি হবে তার কিন্তু তোমাকে হিসাব দিতে হবে। সহজ কথা। তো হিজামা যেহেতু চিকিৎসা রিলেটেড একটা বিষয়, তিব্বে নববীর বিষয়, তো চিকিৎসা যেহেতু বিষয়, তাহলে চিকিৎসক আমাকে হতে হবে। চিকিৎসক মানে এই নয় যে আমাকে একদম
যা আছে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, ন্যাচারাল সব জানতে হবে এমন না। আমি যে বিষয়টা নিয়ে মানুষকে পরিষেবা দেবো সেই বিষয়টা সম্পর্কে আমাকে জ্ঞান থাকতে হবে। যে তো হেড নেক সার্জেন, সে তো কানের, সে তো আর বুকের সার্জারি করতে পারবে না। যে হার্টের সার্জেন, সে তো আর মাথা করতে পারবে না। বা যে চোখের, সে তো কানের করতে পারবে না। তাহলে যে বিষয়, কিন্তু সবাই ডাক্তার, সবাই চিকিৎসক। যে পেটে, সে তো আর ফুসফুসে করতে পারবে না। তো যে বিষয়ে যে ডাক্তার, চিকিৎসক, সেই বিষয়ে তার নলেজ থাকতে হবে ফুল। তো যেহেতু আমরা হিজামা চিকিৎসা করব বা করতে চলেছি, তাহলে হিজামা সম্পর্কে আমাকে ব্যাপকভাবে জানতে হবে। এবং জানাটা ফ্যাব্রিকেটেড হলে হবে না, কিছু জানি কিছু জানি না, কিছু ভুল জানি কিছুটা সঠিক জানি, এমন না। জানলে পুরোটাই সত্য হবে জানতে হবে। আর যে কোনো চিকিৎসার জন্য, যে কোনো চিকিৎসক হওয়ার জন্য বেসিক যে নলেজটা দরকার, রোগ সম্পর্কে জানতে হবে। মানুষের দেহের অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সম্পর্কে জানতে হবে। বেসিক মেডিকেল সায়েন্স, এটা জানতেই হবে। এরপরে হিজামা কীভাবে কাজ করে, রোগ কীভাবে হয়, কোন কোন রোগে কীভাবে হিজামা করতে হয়, কোথায় কোথায় করতে হয়, কতদিন পর পর করতে হয়, কোন পরিস্থিতিতে করতে হয়, কী কী ইন্ডিকেশান আছে, কন্ট্রা ইন্ডিকেশান আছে, এই ডিলিং কীভাবে করতে হয়, সমস্ত কিছু A to Z জানতে হবে। আর সেটা মিসকন্ডাক্ট হচ্ছে বর্তমানকালে বিভিন্ন জায়গায়। হিজামা যে একটা অথেন্টিক এবং অতি মূল্যবান চিকিৎসা, একটা আসমানি চিকিৎসা, যে চিকিৎসাটার মূল্য অনেক উঁচুতে থাকার কথা ছিল। আপনার হাতে ধরুন ছুরি আছে, এখন ছুরি দিয়ে আপনি মানুষ খুনও করতে পারেন, ছুরি দিয়ে আপনি সবজি কেটে রান্না করেও খেতে পারেন। একই জিনিসকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন, খারাপভাবে ব্যবহার করতে পারেন। হাতে মোবাইল আছে সবার হাতে, সেই মোবাইলকে আপনি খারাপ কাজেও লাগাতে পারেন, আবার শিক্ষার কাজেও লাগাতে পারেন। ইট ডিপেন্ডস অ্যাবসলিউটলি আপন ইউ। তোমার একদম পরিপূর্ণ তোমার উপর নির্ভর করছে, এবং তোমার মেন্টালিটি, অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করছে, তোমার মোটিভের উপর ডিপেন্ড করছে। আমি কি হতে চাই, কি করতে চাইছি, তার উপর ডিপেন্ড করছে। তো আমি যে হিজামা শিখতে চাইছি তার নিয়তটা কী? শুধু যদি নিয়ত এটা হয় যে আমি মানুষের রক্ত চুষিবার খাবো, তাহলে ভাই তুমি কেটে পড়ো। আর যদি নিয়ত এটা হয় যে এটা একটা চিকিৎসা, এই চিকিৎসা সম্পর্কে জানতে হবে, জেনে মানুষকে বোঝাতে হবে, মানুষকে রোগ সম্পর্কে ইনফরমেশন দিতে হবে। বর্তমানকালে এত রোগ মানুষের মধ্যে ছড়িয়ে আছে এবং আগামীতে আরও ছড়াবে, কেউ ঠেকাতে পারবে না। এখন যে হারে অসুখ ছড়াবে তা কোনো সিস্টেম ঠেকাতে পারবে না। তো সেই জায়গা থেকে মানুষ যত একটু নিস্তার পায়, একটু নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, অন্ততপক্ষে নিজেকে, নিজের পরিবারকে, তার জন্য তো জ্ঞান দরকার। সেই জ্ঞান, চিকিৎসা সম্পর্কে জ্ঞান, সেই রোগ সম্পর্কে জ্ঞান, এবং সেখানে কীভাবে বেঁচে থাকবে সেই সম্পর্কে জ্ঞান জানার জন্য, সেই জ্ঞানকে মানুষের মধ্যে বিস্তার ছড়িয়ে দেওয়ার জন্য, যেটা মহামূল্যবান কাজ। কারণ বিভিন্ন হাদিসের রিওয়ায়াত অনুযায়ী আমরা এটুকু জানতে পেরেছি যে মানুষের আত্মের সেবা করা, যারা অসুস্থ, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, তাদেরকে দেখাশোনা করা, একটু দেখভাল করা, ওটা দূরের কথা। যদি একটু মুখে খবর নিই যে ভাই তুমি কেমন আছো, হসপিটালে পড়ে আছে একটা পেশেন্ট, তাকে যদি একটু দেখতে যায়, তাতেই অনেক নাকি। এটা সবাই জানি। সকালবেলায় গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে, আবার সন্ধ্যাবেলায় গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। গোটা পৃথিবীর সমস্ত লোক যদি দোয়া করে আপনার জন্য, যতটা আপনার উপকার আসবে, একটা ফেরেশতা যদি দোয়া করে তার থেকে বেশি আসবে। সেরকম ফেরেশতা যাদের পাপ নেই, যারা নূর দিয়ে তৈরি, যাদের ঘুম নেই, যারা সবসময় আল্লাহর ইবাদতে ব্যস্ত, আল্লাহর হুকুম মানতে ব্যস্ত, যাদের স্বেচ্ছাধীনতা নেই, মানে নিজে কাজ করব সেই ক্ষমতা, সেই তৌফিক আল্লাহ তাদেরকে দেননি, সেই ফেরেশতা আপনার জন্য দোয়া করবে শুধু দেখতে যাওয়ার জন্য। আবার যদি রোগীর কাছে গিয়ে মাথায় হাত দিয়ে যদি বলেন ভাই আমার জন্য একটু দোয়া করো, তাহলে আপনাকে আল্লাহ জান্নাতের বাগান দেবেন। এত তাৎপর্যপূর্ণ রোগীর সেবা করা। আপনি টাকা দিয়ে করেন বা টাকাতে না করেন সেটা পরের কথা, এখানে ফ্রি বলা হয়নি। আপনি ফ্রি সার্ভিস দিচ্ছেন না আপনি টাকা দিয়ে সার্ভিস দিচ্ছেন সেটা কিন্তু বলা হয়নি। আপনি যেভাবেই করুন না কেন, যদি মানুষের রোগ থেকে সুস্থ হওয়ার জন্য কোনো ব্যবস্থা করেন, একটু সান্ত্বনা দেন, তাতেই অনেক নেকি। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি যদি এমন শিক্ষা গ্রহণ করি, যে শিক্ষার মাধ্যমে, যে শিক্ষা বিস্তারের মাধ্যমে, যে শিক্ষা প্রচার করার মধ্য দিয়ে অনেক মানুষ সুস্থ হতে পারে, সুস্থ থাকতে পারে, অসুস্থ হবে না, অসুস্থ হওয়ার আগে সে সুস্থ হয়ে থাকবে, বা অসুস্থ হয়ে গেলে সে সুস্থ হওয়ার পথ খুঁজে পাবে, এবং সেই বিজ্ঞানটা যদি আমি জানি সঠিকভাবে, এটা একটা নিঃসন্দেহে পুণ্যের কাজ। এই মানসিকতা লালন করতে হবে। সেকেন্ড হচ্ছে, যদি কোনো অসুস্থ ব্যক্তি আমার কাছে আসে, তাকে অথেন্টিক্যালি আমি যতটুকু জানি তার মধ্যে থেকে, সীমার মধ্যে থেকে তাকে পরিষেবা দেওয়া। এর মাধ্যমে ইসলামের যে মাহাত্ম্য, চিকিৎসার যে মাহাত্ম্য,
চিকিৎসা বিজ্ঞানে ইসলামের যে অবদান সেটাকে মানুষের সামনে উপস্থাপন করা, তুলে ধরা, প্রকাশ করা, একটা মানে সমাজের মধ্যে প্রচলিত না থাকা বা আনফ্যামিলিয়ার একটা সুন্নাহ চিকিৎসা না জানা, সেটা মানে প্রচার করা, একটা সুন্নাহকে প্রচার করা, জিন্দা করা, একটা নিয়ত থাকা। আর দ্বিতীয় হচ্ছে এর মাধ্যমে তারপরে বাকি কাজ যা হবে, এর মাধ্যমে সেকেন্ডারি আমার ইনকাম হবে, রোজগার হবে, রুজি হবে ইনশাল্লাহ। কিন্তু রুজিটা প্রথম লক্ষ্য না, প্রথম লক্ষ্য আমার এই কাজটা, এটা মাথায় রাখতে হবে। আর অল ওভার ইন্ডিয়াতে আমরা সায়েন্টিফিক্যালি এই জিনিসটা ছড়াতে চাই, যেটা বর্তমানকালে যারা চিকিৎসক নয়, হয়তো কোথাও শিখেছে কাপটাকে কীভাবে বসাতে হবে আর অ্যাকুপাংচার পয়েন্টে কীভাবে বসাতে হবে, দিয়ে কীভাবে কাটতে হবে, বাস 1 ঘন্টার হিজামা ক্লাসে সব হিজামা শিখে শেষ। যে বড় বড় পয়সা দিয়ে সার্টিফিকেট নিয়ে এসে টাঙিয়ে দিল আমি হিজামা সব শিখিনি, দিয়ে এসে কাপ বসালো, কাপ কেটে বড় বড় গর্ত করে দিলে ঘা হয়ে গেল, খুলে গেল, তারপরে কী করতে হবে জানেন? তো আপনি পাপী ব্যক্তি, আপনি জানেন না, জ্ঞান নেই, কিন্তু আপনি চিকিৎসা করতে এসেছেন। তো সেই জায়গা থেকে ওভারকাম করার জন্য, সেগুলোকে শেখার জন্য আমরা এই অল ইন্ডিয়া সায়েন্টিফিক হিজামা ফোরাম ডেভেলপ করছি, যাতে ম্যাক্সিমাম পোটেনশিয়ালে সমস্ত লোকগুলোকে ইনভলভ করতে পারি। আমরা যারা শিখেছি, যারা শিখছি, যারা শিখবো, এই এক ছাতার তলা থেকে একটা নির্দিষ্ট প্রোটোকল প্রোফার্মা ফলো করে আমরা চিকিৎসা করব এবং আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন পেশেন্টকে ডিল করার চেষ্টা করব। এবং পাশাপাশি অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় সেমিনার হবে, কনফারেন্স হবে, সিম্পোজিয়াম হবে, সেখানে আমরা রিপ্রেজেন্ট করব। আমি এমনভাবে কাজের যুক্ত যে আমি হয়তো সময় দিতে পারবো না, তো আমার যারা স্টুডেন্ট আমি তাদেরকে পাঠাবো, তারাই যাবে। এবং আমি আশাবাদী যারা শিখেছে অধিকাংশ ছেলেমেয়েরা কিন্তু সেই ব্যাপারটা বলতে পারবে বা মানুষকে কনভিন্স করতে পারবে। কি তাই তো? ইনশাল্লাহ। হ্যাঁ, বলুন। আমার অনেক দিন ধরে আমি আমার বন্ধুরা সকলেই প্র্যাকটিস করছে, ঠিক আছে। তো আমার কিন্তু একটু ভয় লাগছে যে আমি যেহেতু কোনোদিন দেখিনি বা কোনোদিন কারোর কাটাও দেখিনি, আমি আমার মাথার নিজের হিজামা করিয়েছি, অথচ আমি তো দেখতে পাইনি, হ্যাঁ, যার কারণে শুরু করতে পারিনি। তো প্রত্যেকে দেখি যারা MBBS ডাক্তার পাশ করে আসেন, তারপরে অপারেশন করার আগে অন্য ডাক্তারের পাশে অন্তত 1-1.5 বছর থেকে দেখে, তারপরে নিজে ওই ডাক্তারের পাশে থেকেই শুরু করে আস্তে আস্তে তারপরে শুরু হয়। তো আমরা স্যারের কাছে আমরা কিন্তু থিওরিক্যালি আমরা কিছু শিখেছি, হ্যাঁ, অনেক কিছু শিখেছি, কিন্তু এবার মূল কথা হচ্ছে যে কোন পয়েন্টে, হ্যাঁ, কতটা কাপ লাগবে বা কোন পয়েন্টে দিলে এটা ঠিক হবে, আমরা যে ব্লেড দিয়ে কাটবো সেটা আড়াআড়ি কাটবো নাকি সোজাসুজি কাটবো, সেটা অনেক কিছু জানার বিষয় থাকে। স্যার আমাদেরকে থিওরিটিক্যালি দেখা যায়, প্র্যাকটিক্যালে যখনই নামছি দেখা যাচ্ছে যে কোন পেশেন্টের সবারই সাইজ শেপ কিন্তু এক না, দেখা যাচ্ছে যে অনেক প্রবলেমে পড়তে হচ্ছে। কিন্তু সেইটা দেখা যাচ্ছে হয়তো স্যার যদি আমাদেরকে মাসে যদি একটা দিন সময় দেয় বা সকলকে যদি বলে যে চন্দ্র মাসের যে 3টে দিন থাকে, তো এই দিনের মধ্যে অন্তত একদিন যদি স্যার আমাদেরকে সময় দেয়, সেই দিন আমরা হয়তো সকলেই যারা সময় পাবো বা করব, আমরা হয়তো সেদিন আসবো, এসে স্যারের কাছ থেকে আমরা শিখবো। স্যার হয়তো পেশেন্টকে হয়তো সময় দিবে যে আপনারা অমুক দিন আসবেন, হয়তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে গ্রুপে বা এতে বলে দিল যে অমুক দিন, সেই দিন আমরা সকলে যাবো, সকলে আমরা দেখতে পাবো নিজ চোখে এবং বাড়িতে সেগুলো অ্যাপ্লাই করতে পারবো পেশেন্টকে। তো এটা আমার বক্তব্য, স্যার যদি এটা করে খুব ভালো হবে আমাদের সকলে। ঠিক আছে, ও ঠিক বলেছে, কিন্তু আমি কিন্তু একটা জিনিস ওপেন রেখেছি। আমি বলেছি যে আমার তো চেম্বার চলে, আমার কাছে কিন্তু অনেকে আসে, ওদের সব শিখে নিচ্ছি। আমার তো সবসময় তো সব রকম পেশেন্ট থাকবে না, কখনো ঘাড়ে ব্যথা, কোনো মাথা চুল পড়া, কোনো কোমর ব্যথা, তুমি চলে এসো, আমার তো চেম্বার খোলাই আছে, চেম্বারে চলে এসো। তোমার যদি মনে হয় যে তোমার পেশেন্ট নিয়ে আসার কথা, তুমি পেশেন্ট নিয়ে চলে আসবা। তুমি কোনো একদিন শেখার কথা, কোনো একটা জিনিস শিখতে ইচ্ছা করছে, তো তুমি ওই পেশেন্টটা ধরে নিয়ে চলে এসো আমার কাছে, তুমিই করবে, আমি দেখিয়ে দেবো। আমি তো এইভাবে তো ওপেন, সবাইকে তো ওপেন লিখিয়ে দিচ্ছি যে তোমার যখন ইচ্ছা তুমি চলে আসে শিখে নেবা প্র্যাকটিক্যালি। এবার তুমি যদি ওয়ার্কশপে শিখতে যাও ওইভাবে, তুমি ওইটা তো স্ট্যান্ডার্ড হবে না। একটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের কোনটা কীরকম হবে সেটা তুমি ধরতে পারবে না। আমি তো জেনারেল হিসেবে বললাম যে এটা এরকম হবে, কিন্তু যখন একটা পেশেন্টে তো একটা থাইরয়েডের পেশেন্ট ধরো, একটা পেশেন্ট এক রকম, কারো মুখটা কে পাতলা, কে ধরো তার সঙ্গে কারো সুগার আছে, কারো প্রেশার আছে, কারো মাথা ব্যথা আছে, তুমি কোন পেশেন্টটা কীরকম করবা সেটা তো আমি ক্লাসে যখন তুমি পেশেন্টটা আমাকে দেখাবে, তোমাকে বুঝাবো, তুমি বুঝে যাবা, এভাবে তো ধাপে তুমি শিখবা। এটা তো একদিনের তো শিখতে পারবে না। এরপরে কিন্তু প্র্যাকটিক্যাল একদিন আমরা লাস্ট ক্লাসে প্র্যাকটিক্যাল কীভাবে জেনারেলি করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালে কিন্তু ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিয়েছি যে এটা এইভাবে ধাপে করতে হয়। কি শিখেছো তোমরা? শিখেছো তো? সেইটা আমি তো ওপেন দেখেছি চেম্বার,
এরপরে তোমার যদি মনে হয় যে কোথাও সমস্যা হচ্ছে, তা গ্রুপে দাও যে আমার এই পয়েন্ট ঠিক আছে কি না, আমার এই পয়েন্টটা ঠিক আছে কি না। তোমার তো কাটা তো তোমাকে দেখাতে হবে না, তুমি কাটা ফাটা সব জানো, তোমার তো পয়েন্টটা ঠিক আছে কি না। এবার পয়েন্টটা উল্লেখ করার আগে তুমি বলবে অবশ্যই পেশেন্টের কী হিস্ট্রি, পেশেন্টের কী আছে কি নাই, কী সমস্যা, সেটা আমাকে জানতে হবে। কারণ পেশেন্টের অন্য অন্য কমপ্লিকেশান অ্যাসোসিয়েটেড প্রবলেম থেকে ঠিক হবে তার কোন জায়গাতে করলে ওর বেস্ট রেজাল্ট আসবে। বুঝতে পারছো? তুমি তো একবার আসো না, তুমি এসে যে চেম্বারে যে স্যার এই পেশেন্টটা একটু কী হবে একটু বলে দেন তো, বললে তো হয়ে গেল, তোমার তো কাছেই বাড়ি, হ্যাঁ তাই না? এবার সে তোমার জিজ্ঞেস করতে হবে। এই যে বলা তো আমতলা থেকে আসে, ও নিয়মিত সে শিখে নিয়েছে, অনেকেই শিখেছে। ওই যে কাহার এসে শিখে, ওর বাড়ি কোথায়, দিনাজপুরে, ও এসে শিখে। যার ইচ্ছা আছে সে শিখবে, আমি তো ওপেন দেখে দিয়েছি সব। তো এটা শেখার জন্য তো আমি পয়সা নিই না, আমি তো যখন ইচ্ছা তুমি চলে এসো, ঠিক আছে? আচ্ছা, এবার বলি অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লিমেন্ট সিলেকশন। আমরা এখানে কতগুলো জিনিস শিখবো। প্রথম হচ্ছে কী কী শিখেছি আমরা, একটু বলো তো, কে কে বলতে পারবে? প্রথম দিন কী ক্লাস করেছি? গাইনোকোলজিক্যাল, তাই তো, পিসিএস এবং লিউকোরিয়া। এখানে কী কী সাপ্লিমেন্ট দেওয়া যায়? লিউকোরিয়া এবং হচ্ছে পিসিএস এর মূল কজ কি? লিউকোরিয়ার মূল কজ কি ইউনুস? লিউকোরিয়ার মূল কজ কি, কারণ কি, আসল কারণ কি? স্ট্রেপ্টোকক্কাস। কে বললো? ভেরি গুড, ভেরি গুড, এইটা হচ্ছে আসল কজ। আর পিসিএস এর হ্যাঁ। তো এবার তুমি কি সাপ্লিমেন্ট দেবো? কি ক্যাটস্কো দেবো, আর কি দেবো? গোল্ডেন সেল লিকুইডাতে দেবো বেশি, স্ট্রেপ্টোকক্কাস না। হ্যাঁ, চেস্ট বেরি হচ্ছে নর্মাল তলপেটের যে হরমোনাল ব্যালেন্সটা ঠিক করার জন্য, আর্টিচক লিভারের জন্য। তাহলে এখানে আমি পিসিএস হলে ক্যাটস্কো দেবো, সঙ্গে তলপেটের চেস্ট বেরি দেবো এবং হেভি মেটাল ডিটক্স দেবো। হেভি মেটাল ডিটক্সে কী কী আছে? এই এদিকে শোনো, ব্লুবেরি, বার্লি গ্রাস, আর সিলান্ত্র বা ধনেপাতা। আর তো এই হচ্ছে মোটামুটি আমাদের তলপেটের সাপ্লিমেন্ট চলে গেল। এবার ধরো তলপেটের পরে কী ক্লাস করিয়েছিলাম? ঘাড়ে ব্যথা বা কোমর ব্যথা। তো যে কোনো ভার্টিব্রাল ডিজিজে হওয়ার জন্য মূল কজ কি? সিঞ্জেল, এপস্টেইন-বার ভাইরাস অথবা হেভি মেটাল, ঠিক আছে? এগুলোকে বের করার জন্য কী করবো? হিজামা তো থাকবেই, হিজামা থাকবেই, সাপ্লিমেন্ট হেভি মেটাল ডিটক্স তো দেবোই, সঙ্গে জাইটাস দেবো। সিঞ্জেল ভাইরাস যেতে হচ্ছে জাইটাস দেবো অথবা লেমন বাম দেবো, নার্ভে যদি থাকে। আর যদি তোমার হাঁটু ব্যথা হয়, জয়েন্টের ব্যথা যদি হয়, এপস্টেইন-বার ভাইরাস, তাহলে ক্যাটস্কো দেবো, সঙ্গে আমি কোলাজেন কিছু দেবো, কন্ডোটিন সালফেট দেবো। আর হেভি মেটাল ডিটক্স যদি খেতে পারে তা খাবে, জাইটাসও দিতে পারি। আর তোমার হচ্ছে ইউরিক অ্যাসিডের ক্লাস হয়েছে তো। হিজামা মেন, তার সঙ্গে হিজামা, ডায়েটারি সাপ্লিমেন্ট বা খাবারের যে নিয়মকানুন সেটা তো থাকছেই, সঙ্গে এখানে সাপ্লিমেন্ট আমি কী দেবো? ইউরিক অ্যাসিডে হেভি মেটালটাই মেন, কারণ ব্লাড ডেন্সিটি বেড়ে গেলে এটা হয়। ইউরিক অ্যাসিড নর্মালি ব্লাডে থাকে, কিন্তু সেটা যখন ব্লাড ডেন্স হয়ে যায় তখন নিচে থিতিয়ে পড়ে। তাহলে আমি ইউরিক অ্যাসিডে মেন চিকিৎসা হবে ব্লাডকে থিন করার জন্য, হেভি মেটাল ডিটক্স। আচ্ছা, আর কি আছে? আর কি পড়ানো হয়েছিল? থাইরয়েডের জন্য কি আছে? থাইরয়েডের মূল কজ কি? মূল কজ ইয়েস। আর 5% কিসের জন্য? রেডিয়েশন। তাহলে আমি রেডিয়েশন থেকে হচ্ছে কীভাবে বুঝবো, আর এপস্টেইন-বার ভাইরাস থেকে হচ্ছে কীভাবে বুঝবো? চেক আপ তো করবোই, তার সঙ্গে আমি সিমটম দেখে কীভাবে বুঝবো? সিমটম থেকে এইভাবে বুঝবো যে এপস্টেইন-বার ভাইরাস বিভিন্ন স্টেজে কাজ করে। কটা স্টেজে? আর থাইরয়েড কোন স্টেজে কাজ করে? 3 নম্বর স্টেজে। তাহলে আগে দুটো স্টেজ ক্রস করে এসছে। তাহলে প্রথম স্টেজ আর সেকেন্ড স্টেজে কী কী অসুখ হয়? লিভার, তলপেটের সমস্যা, হ্যাঁ, লিম্ফ্যাটিক সমস্যা, এগুলো হবে। তাহলে সেই সমস্যা আজ পেশেন্টের আছে কি না? অবশ্যই থাকবে। পা ফোলা, চোখ ফোলা, মুখ ফোলা, এগুলো থাকে না? থাকে তো। ওজন বেড়ে যাওয়া থাকবে না? গ্যাসের সমস্যা, তলপেটের সমস্যা থাকবেই। তাহলে আমি বুঝবো এটা এপস্টেইন-বার ভাইরাস থেকে হচ্ছে। আর যদি কোনো কিছুই না থাকে তাহলে রেডিয়েশন থেকে। রেডিয়েশন থাকলে কী চিকিৎসা করবো? রেডিয়েশন যদি থাকে শুধুমাত্র ব্লুবেরি বা বার্লি গ্রাস। ব্লুবেরি ফল কিন্তু রেডিয়েশনকে পুরো নষ্ট করে দেয় দেহের মধ্যে। সহজ কথা, হেভি মেটাল ডিটক্স দেবো। আর যদি এপস্টেইন-বার ভাইরাস কী দেবো? লিকোরিস দেবো, আর্টিচক দেবো, আর সঙ্গে ডিটক্স যদি দিতে পারে দেবো। আর হিজামা তো করবোই। আর কি পড়িয়েছিলাম? মাইগ্রেন, মাথা ব্যথার জন্য কী দেবো? লেমন বাম, লিকোরিস বা গোল্ডেন সিল অথবা হেভি মেটাল ডিটক্স, ওটা তো থাকবেই। আর কি দেবো? ভিটামিন, মাল্টিভিটামিন। নার্ভের ইনফ্লামেশন যেহেতু হয়ে গেছে, নার্ভকে মেরামত করার জন্য ফলিক অ্যাসিড, পাইরিডক্সিন ফসফেট, তারপরে মিথাইল কোবামালিন, ম্যাগনেশিয়াম, এগুলো দেবো, ঠিক আছে? আর কি আছে? কোলেস্ট্রল। আমরা ডায়াবেটিসে কী পড়বো? ডায়াবেটিস কেন হয়? কী শিখেছো ক্লাসে? কী শিখেছো? ভুলে গেছো? ডায়াবেটিসের রুট কজ হচ্ছে স্ট্রেস। আমি কীভাবে কমাবো? তাহলে লাইফস্টাইল মডিফিকেশান, জীবনে যত দুশ্চিন্তা আলাপ ছেড়ে দেওয়া। আর হ্যাঁ, আর কী করা? স্ট্রেস কমানোর জন্য সবচেয়ে ভালো ওষুধ কী আছে? অশ্বগন্ধা,
অশ্বগন্ধা, জিংসেং। তার সঙ্গে তুমি পেশেন্টকে হিজামা করলে লিভারের কেয়ার নিতে হবে, প্যাঙ্ক্রিয়াসের কেয়ার নিতে হবে। ব্লাডের যে লিপিড আছে, লিপিডটাকে কমানোর জন্য আমি কী করবো, জাইটাস দেবো, ডায়াবেটিসে কোলেস্ট্রল কমায়, জাইটাস, ঋষি, মাশরুম এগুলো কমায়। আর প্রেশার কেন বাড়ে কে বলবে? এই তুমি বলো, হুমায়ুন বলো, হুমায়ুন বলো। হ্যাঁ, কী দেবো, সাপ্লিমেন্ট কী দেবো? বেশ, আর ভেরি গুড। তুমি বলো শাহিদ, বলো তো কী দেওয়া যায় প্রেশারে, হাইপার টেনশনে? শুধু সাপ্লিমেন্ট। তাহলে এইটুকু মোটামুটি আমরা শিখেছি। আর চুল পড়ার জন্য কী দেবো? চুল কেন পড়ে? চুল কেন পড়ে? হ্যাঁ, ব্লাড ডেন্সিটি হয়ে গেলে এবং ওখানে লোকাল হেয়ার ফলিকলে এপিনেফ্রিন টক্সিসিটি হয়ে গেলে, তাহলে সেটাকে কমানোর জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে হিজামা, তার সঙ্গে ডায়েটারি ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, তার সঙ্গে অশ্বগন্ধা। আর হেয়ার ফলিকল মেরামত করার জন্য সেলেনিয়াম, সিলিকন, জিঙ্ক, মিথাইল ক্রোমোমালিন, ফলিক অ্যাসিড, তারপরে পাইরোডক্সিন, এগুলো রিচ যে একটা সাপ্লিমেন্ট আছে ফলসাম। এই মোটামুটি এইটুকু তোমাদের মাথায় রাখতে হবে। বাকি যে যা হোমিওপ্যাথি চিকিৎসা করো, অ্যালোপ্যাথি চিকিৎসা করো, সাময়িক যা চিকিৎসা করবে, হিজামাকে অ্যাপ্লাই করার পরে এই জাতীয় পেশেন্টগুলোকে এই সাপ্লিমেন্টগুলো তোমাকে দিতে হবে। বুঝেছো? হ্যাঁ, অবশ্যই। কেন চলবে না? তোমার যদি মনে হয় যে আমি এতেই চিকিৎসা করবো, অবশ্যই হবে। তুমি ধরো 100% হয়তো পারবে না, কিন্তু তো 80% তো পারবে। এবার তখন চিকিৎসা যখন করছো, তোমার কাছে তো সবাই তো আর সে মাথা চুল পড়া নিয়ে আসবে না, সর্দি কাশি নিয়ে আসবে। রুগী দেখছে তো সব রুগী আসবে, তখন তোমাকে সব ওষুধই রাখতে হবে কম বেশি। তো এই মোটামুটি সাপ্লিমেন্ট